তাহলে দেখো এবার দেখো এখানে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলছে। তো বাংলাদেশের গণতন্ত্র শুরু হইতে কখন থেকে এটা তাকে তোমার উল্লেখ করতে হবে। এবং এখানে তারা কিছু বলা যায় যে আওয়ামী লীগের আমলের বই তো যে চুরিগুলো তারা করছে, যেমন এখানে চলো আমরা একটু পড়ে নিই প্রথমে। যেমন 47 সালে বলছে যে স্বাধীন হয়েছে, 54 সালে যে নির্বাচন হয়েছে সেখানে তো মোটামুটি আমাদের যেই রাজ্য সরকার বা এখানে তো যুক্তফ্রন্ট জয়লাভ করছিল, যেটাকে বলে তোমার প্রাদেশিক নির্বাচনে কিন্তু যুক্তফ্রন্ট জয়লাভ করে, কিন্তু সে বিষয়টা এখানে টানেই নেই। অথচ এখানে কিন্তু লিখছে কি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। তাহলে এই কথাটা তোমার রাখতে হবে, এটা লেখে নেই। কারণ হচ্ছে ওদের যুক্তফ্রন্ট মানে তো আওয়ামী লীগ না, যুক্তফ্রন্ট মানে কি ওইখানে 4-5টার মতো দল ছিল তারা হয়ে। তারপর দেখো এখানে 58 সালে ডাইরেক্ট চলে গেছে 58 সালে আইয়ুব খানের ইতিহাস। আইয়ুব খানের পরে চলে আসছে ডাইরেক্ট 69 সালে। এখন দেখো 69 সালের পরে এখানে তোমার শেখ মুজিবের কথা বলছে, শেখ মুজিব গণতন্ত্র ফিরে আনছে 70 সালে নির্বাচনের মধ্যে। মানে এখানে কী বলছে দেখো, 1970 সালে পাকিস্তান রাষ্ট্রের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 1970 সালে এবং সেটি ছিল তৎকালীন পাকিস্তানের শেষ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু পাকিস্তানের সামরিক সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, তারপর বলতে কি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন 26 জুন 1971 সালে। আচ্ছা, এটা করছে কিনা এটা এখন জানা যাবে, বইয়ে যেহেতু লেখা আছে, কিন্তু নতুন বই থেকে আর ইতিহাস জানা যাবে কি আসলে সে স্বাধীনতা ঘোষণা করছে কিনা, এটা কিন্তু আমরা স্পষ্ট কোনো এখন প্রমাণ পাই না। এতদিন ইতিহাস গায়ের জন্য তারা লিখছে স্বাধীনতা ঘোষণার ব্যাপারটা। এখানে দেখো তারপরে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, 3টি রাজনৈতিক দল স্বাধীনতার পরবর্তী থেকে। এগুলো হলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। এখান থেকে এর মধ্যে উল্লেখযোগ্য একটি সময় কেটেছে অগণতান্ত্রিক সেনা শাসনের অধীনে, ডাইরেক্ট সেনা শাসনের দিক চলে গেছে। কিন্তু কারা গণতন্ত্রকে হত্যা করা শুরু করলো এই বিষয়টা আগে দিতে হবে না? আরও দেখো মজার ঘটনা, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। ভালো কথা, সরকার গঠন করছে। পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি তাদের সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর নেতৃত্বেই গণতন্ত্র লাভ করেছিল। আচ্ছা, বঙ্গবন্ধুর নেতৃত্বে গণতন্ত্র লাভ করছে পাকিস্তানের। আচ্ছা, গণতন্ত্র লাভ করলো, ভালো কথায়। কিন্তু এখানে আমরা কিসের ইতিহাস পড়তেছি? আমরা গণতন্ত্রের ইতিহাস পড়তেছি। এইখানে দেখো তারপরে দেখো উন্নয়নের ইতিহাস, বঙ্গবন্ধুর উন্নয়নের ইতিহাস দিয়ে দিচ্ছে। এখানে দেখা লেখছে উন্নয়ন। হ্যাঁ, এই ধারা এখন আর কি যে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন, অবকাঠামো নির্মাণকে গণতন্ত্রের ভিতর পড়ে। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গণতন্ত্রের মধ্যে পড়ে। এটা দেশে বিভিন্ন শিল্পের পুনরুজ্জীবিত করেন, এটা গণতন্ত্রের মধ্যে পড়ে। এবং জাতীয়করণ, প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন এই গণতন্ত্রের মধ্যে পড়ে। গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ সরকার। আচ্ছা, এটা তো তাদের কাজ, উন্নয়ন কাজ, মানে উন্নয়নটা ঢুকাই দিচ্ছে গণতন্ত্রের মধ্যে। শুধু তাই না, আরও আছে দেখো, গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। কী পদক্ষেপ গ্রহণ করে? আমরা তো দেখি যে 75 সালে দেখো কী করছে। পরে বলি। এসবের মধ্যে রয়েছে পার্লামেন্টারি পদ্ধতি সরকার ব্যবস্থার প্রবর্তন, পার্লামেন্টারি ওই গণতন্ত্রের প্রবর্তনের জন্য তো আইয়ুব খানই করে গেছে। যে এখন যে পার্লামেন্টে আমরা এখন আমরা যে সংসদে শেখ হাসিনা যে গণভবনে বসে, পাশে যে সংসদ ভবন, যেটা তো আমরা গিয়ে ঘুরে আসলাম কিছুদিন আগে সবাই, এই সংসদ ভবন তৈরি করার অনুমতি কে দান করে প্রথম? এই বাস্তবায়ন কে করে? রূপরেখা কে প্রয়োজন? আইয়ুব খান। 1961 সালে তিনি বলেন সংসদ ভবন লাগবে। এত বড় সংসদের তিনি লুই আইকনই সম্ভবত, মানে আমেরিকার কি যেন আর্কিটেকচারাল বা এরকম কিছু, মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার আর কি, তো ওনাকে দিয়ে এটা তারা ডিজাইন করায়। কী জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তো এটা করছে নাকি? তো দেখো, কিন্তু এখানে বলতেছে বঙ্গবন্ধু গণতন্ত্রের মূল। আচ্ছা ঠিক আছে, ধরলাম, কিন্তু গণতন্ত্র হত্যা করলো কি? এটা এখানে নাই। উল্টা কি দিয়ে দিচ্ছে? এখানে উন্নয়নের ইতিহাস দিয়ে দিচ্ছে। তারপর আসো পড়তেছে গণতন্ত্রের ইতিহাস, সেখানে দিয়ে দিছে উন্নয়নের ইতিহাস। তারপর আসো পার্লামেন্টারি পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন, স্বাধীনতা 10 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন। কী করতে হবে? একটি সংবিধান প্রণয়ন করতে। নতুন রাষ্ট্র হিসেবে 140 দেশের স্বীকৃতি লাভ, জাতিসংঘ, OIC আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সদস্যপদ প্রাপ্তি এবং নতুন সংবিধান অনুসারে। আচ্ছা, এই ইতিহাস পড়লাম, সংবিধানের প্রবেশ, জাতিসংঘ, OIC, এইগুলা কি গণতন্ত্রের ইতিহাস? বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস এগুলা? এবার আসো ডাইরেক্ট এক লাভ দিয়ে কোথায় চলে গেছে। 1975 সালে 15ই আগস্ট দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে উপস্থিত সকল সদস্য শাহাদাত বরণ করেন। আচ্ছা, এখানে মজার ঘটনা কি? এখানে কিন্তু তারপর আর লেখা নাই যে এই কারণে গণতন্ত্র হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা কিন্তু লেখে নাই। কারণ কি? মানে এখানে লেখা উচিত ছিল না তো? বঙ্গবন্ধু মারা গেল মানে কি?
ধ্বংস হয়ে গেছে এই কথা লেখার দরকার না। যদি বঙ্গবন্ধু যদি সত্যিকার যদি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হয় বাংলাদেশে, লেখা তো উচিত যেই কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে তিনি মৃত্যুর মাধ্যমে, কিন্তু এই কথা তারা লেখে নাই। এরা চলে গেছে কি সংবিধান লেখছে কি, তারপরে উনি মারা যাওয়ার ফলে কী হয়, সংবিধান স্থগিত করে সামরিক শাসন জারি শুরু করে। এটা কোন সংবিধান? এটাকে গণতান্ত্রিক সংবিধান ছিল কি না? দেখো এরপরে তারা চলে গেছে কি যে এই যে সামরিক শাসন জারি করে এই সরকার কত সাল পর্যন্ত ছিল, বলছে কি যে বলছে যে ৭৫ পরবর্তী ১৫ বছর দেশ ছিল সেনা শাসনের অধীনে। কোন শাসনের? সেনা শাসনের অধীনে। এই সময় জনগণের ভোটাধিকার হরণ করা হয়। ওমা, বুঝতে পারছো? জনগণের ভোটাধিকার হরণ করা হয়, বিভিন্ন দল ভেঙে নেতাদের ভাঙিয়ে এনে সেনা সমর্থক দল গঠন করা হয়। সেনা সমর্থকদের কি দল গঠন করা, মানে বিএনপির কথা বলতেছে। নির্বাচনের নামে ক্ষমতাসীনদের কর্তৃক ভোট কেন্দ্র দখল ও আসন ভাগাভাগি হয়। নির্বাচন কমিশন বলতে গেলে অকার্যকর, অসহায় হয়ে পড়ে। এই সময় কি অসহায় হয় না শেখ হাসিনার আমলে? ৯০-এর গণঅভ্যুত্থান, বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝছো? এখানে কি লেখছে যে ৯০ আইসা গণতন্ত্র উদ্ধার হয়, মানে ওরা বলতে চাচ্ছে যে ৯০ সালে আইসা গণতন্ত্র উদ্ধার হয়েছে। তাহলে এখন মূল কথা হচ্ছে, তাহলে একটা জিনিস গণতন্ত্র যদি উদ্ধার হয় তাহলে হরণ হইল কখন? এটা কিন্তু এখানে লেখা নেই। এখানে যখন বঙ্গবন্ধুর ইতিহাস আসছে তখন কিসের ইতিহাস আসছে? বঙ্গবন্ধু যখন ইতিহাস আসছে তখন দিয়ে দিচ্ছে তোমার উন্নয়নের ইতিহাস, অবকাঠামো নির্মাণ, এই নির্মাণ, পার্লামেন্টের ভবন নির্মাণ, এই সেই নির্মাণ, জাতিসংঘ প্রবেশ, ওআইসিতে প্রবেশ। কিন্তু এখানে তোমার মূল যেটা বাদ দিচ্ছে ৭৫ সংবিধান সংশোধন। শেখ মুজিবুর রহমান ৭৫ সালের জানুয়ারি মাসে যে ৪র্থ সংবিধান সংশোধন করে, সেখান থেকে দেশকে প্রধানমন্ত্রী শাসিত সরকারকে নিয়ে যায় রাষ্ট্রপতি শাসিত সরকার। বুঝতে পারছো? মানে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, যেটাকে সংক্ষেপে বলে বাকশাল চালু করে গেল, সকল পত্রিকা বন্ধ করে দেয়, বন্ধ করে 4টি মাত্র পত্রিকা খোলা রাখে, সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে, মানে সরকারি করা হবে, সমাজতান্ত্রিক রাষ্ট্র যেটা করে আর কি। তাহলে একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের জনক কিন্তু শেখ মুজিব, এবং তিনি কিন্তু নিজেই কি গণতন্ত্রকে হত্যা করছে এবং আওয়ামী লীগকে পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছে। এখন যে আওয়ামী লীগ যে রাজনীতি করতে চায়, তারা যদি সত্যিকার অর্থে যদি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা তো শেখ মুজিবের এটা স্বপ্ন ছিল, সকল রাজনীতি দলকে নিষিদ্ধ করা। তো আমরা অন্তত শেখ মুজিব তো নিজের হাতে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে, তো আমরা তো এটা অন্তত করতে পারি, শেখ মুজিবের স্বপ্নটা বাস্তবায়ন করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এটা তো করা যায় নাকি? কারণ এটা তো শেখ মুজিবের ৭৫-এর নিজেরই একটা কী ছিল, একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। এটা তো আরও ভুল করছে আমাদের এই জিয়াউর রহমান আয়শা ৭৯ সালে যখন তিনি এই আইন তুলে নিলেন যে সকল রাজনীতি দলকে নিষিদ্ধ ঘোষণা করছে শেখ মুজিবুর রহমান, সেটা তিনি সেটা তিনি যেটা বলে রদ করলেন, মানে ফিরে নিলেন আইন। এই আইনকে তিনি সংশোধন করলেন যে না, সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিই আমি। এই কারণেই কিন্তু কি শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশে আসছে ৮১ সালে, ১৭ মে দেশে আসছে, ৩১ মে আমাকে জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তিনি দেশে আসার 14 দিন পরে। তো এখানে যেটা মূল বিষয় যে এই গণতন্ত্রের ইতিহাস পড়তে গিয়ে উন্নয়নের ইতিহাস খাওয়াইছে। আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করতে শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদকে চরম পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু সেগুলো সব অপব্যাখ্যা। তাহলে এই বই কি আগামী বছর আবার আমাদের শিক্ষার্থীদেরকে পড়াবে? এই শিক্ষামন্ত্রী বলতেছে যে সামনের বছর আমাদের যারা এই বছর 9-এ যারা 10-এ উঠবে তাদেরকে কি করবে জানো, তাদেরকে এই পুরাতন বই সিলেবাসের আলোকে সংক্ষেপে সিলেবাস পড়াবে। তা আমার মতে তাহলে ইতিহাস বাদ দিতে হবে, অথবা এই বই পুরোপুরি সংশোধন করতে হবে। কারণ যেখানে একজন ফ্যাসিবাদকে তোমার গণতন্ত্রের সে গণতন্ত্র হত্যা করতে সেই বিষয়টা এখানে উল্লেখ করে নাই। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমার বুঝতে হবে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতো আমি যখন দেখছি এই আইনমন্ত্রী আনিসুল হক বিশেষ করে বলতো, আমরা ৭২ সংবিধানে ফিরে যেতে চাই। ৭২ সংবিধানে ফিরে গেলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা সম্ভব নয়। দেখো ওরা কিন্তু কখনো বলে না ৭৫ সংবিধানে ফিরে যেতে চাই। কেন বলে না ৭৫ সংবিধানে ফিরে যেতে চাই? কারণ ৭৫ সংবিধানে কী দেখা দিচ্ছে, সবগুলো রাজনীতি দলকে নিষিদ্ধ ঘোষণা করছে, যার মধ্যে কি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা হয়ে যায়। এই জন্য এরা কখনো বলে না কি যে আমরা ৭৫ সংবিধানে কি ফিরে যেতে চাই, বলে কি আমরা ৭২ সংবিধানে ফিরে যেতে চাই। মূল কাহিনী বুঝতে পারছো আওয়ামী লীগের? এই ধাপ্পাবাজি জোড়াতালি দিয়ে ইতিহাস আমাদেরকে তারা 15টা বছর খাওয়াইছে। আমাদের সাথে যেমন আমরা যারা 5 থেকে মাস্টার্স পড়ালে কিন্তু আওয়ামী লীগের আমলে, 5 পাস করছি 2009 সালে আওয়ামী লীগের আমলে। তো এই যে ইতিহাস শুরু ইতিহাসের, তাহলে আমরা পুরো একটা জেনারেশন বড় হয়ে আসছি, ভুলভাল ইতিহাস পড়ে আসছি। বিষয়টা এরকম না, ভুলভাল ইতিহাস পড়ে আসছি না আমরা? যেখানে শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের জনক,
সকল রাজনৈতিক দলকে বন্ধ করে সেখানে আমাদেরকে দেখাইছে কি তিনি গণতন্ত্রের উদ্ধারক, ত্রাণকর্তা। আচ্ছা, এখানে শেখ মুজিবুর একটা জিনিস তুমি জানলে অবাক হয়ে যাইবা যে কয়দিন প্রধানমন্ত্রী, কয়দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই খেলা তার ভিতরে চলছে কয়দিন। যেমন যখন অস্থায়ী সরকার গঠন করা হয় তখন রাষ্ট্রপতি তৈরি করা কাকে? শেখ মুজিবকে। অস্থায়ী সরকারের মানে যুদ্ধের সময় যে অস্থায়ী সরকার গঠন করা হয়, 17 এপ্রিল শপথ নেই যারা, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি নামটা ভুলে গেছে ওনার। উনি যখন শেখ মুজিব যখন দেশে আসে, উনি প্রধানমন্ত্রী, শেখ মুজিব যখন দেশে আসে 10ই জানুয়ারি যখন দেশে আসে, 11 জানুয়ারি কি সংবিধান করেন যে গণতান্ত্রিক প্রতিনিধি সরকার, সুতরাং 11 জানুয়ারি উনি নতুন করে আইন জারি করেন সংসদীয় সরকার। সংসদীয় সরকার প্রধানমন্ত্রী হবে, শেখ মুজিবুর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। তারপর আবার এই যে তোমার এই 75 এসে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। মানে ওনার ক্ষমতায় থাকা হচ্ছে মূল টার্গেট, বুঝতে পারছি। এই জন্য একবার রাষ্ট্রপতি সরকার হলে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, প্রধানমন্ত্রী সরকার নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করতেছে। ক্ষমতায় থাকাটাই ছিল মূল টার্গেট। তো যাই হোক, আমরা বলতে চাই যে এই ধরনের যে ইতিহাস যেগুলো বানোয়াট ইতিহাসগুলো, এগুলোকে রিমুভ করতে এবং শেখ মুজিবের সম্পর্কে আসলে প্রকৃত ইতিহাস দিতে হবে। এটা আমরা পরবর্তী সরকারের কাছে আশা করতে পারি। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে এখানে তারপরে ইতিহাসটা কি? 75 বঙ্গবন্ধু যখন হত্যার শিকার হয় বা তাকে হত্যা করা হয়, তখন কিন্তু শেখ মুজিব 75 থেকে 96 সাল দীর্ঘ 19টা বা 21টা বছর এই দেশে কিন্তু নাজাত দিবস পালন হতো। নাজাত দিবস বোঝো তো? নাজাত দিবস, হ্যাঁ, মানে শেখ মুজিবকে হত্যা করার পরে ওরা বলছে আমরা ফেরাউনকে হত্যা করছি, বাংলার ফেরাউনকে হত্যা করছি, বুঝতে পারছো? বাংলার ফেরাউনকে হত্যা করছি। তারপর থেকে 96 সাল পর্যন্ত নাজাত দিবস পালন করতো। এবং আমাদের যে হত্যা করছে ওর নাম কি জানো? ওনার নাম মেজর ডালিম। আমি মেজর ডালিম বলছি, বুঝতে পারছো? মেজর ডালিম কিন্তু 96 সাল পর্যন্ত কিন্তু দেশেই ছিলেন, 96 পর্যন্ত, বুঝতে পারছো? যখন দেখছে 96তে আওয়ামী লীগ আইসা পড়বে, 95 পর্যন্ত উনি 95 সাল পর্যন্ত দেশে ছিলেন। যখন দেখলো যে অবস্থা খুব খারাপ, যেভাবেই হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন 95 সাল থেকে দেশে বাইরে চলে যায়। এবং তখন থেকে আজ পর্যন্ত তার কোনো মানে হদিস নেই। এখন কি বাইচে আছে না মহিলা আছে এটাও আমরা জানি না, বুঝতে পারছো বিষয়টা? তো যেটা বলতেছে যে বাইচা থাকলে এখন আত্মপ্রকাশ করার সমস্যা নাই, তো আবার সমস্যা আছে, সমস্যা কিন্তু আছে, বুঝতে পারছো? কারণ উনি যদি বিদেশে থাকে, বিদেশে তো হামলার ভয় থেকে তিনি মুক্তি না, বুঝতে পারছো? সরকার হামলা করবে না, সরকার তারা গ্রেফতার করবে না, কিন্তু ওইসব দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা আছে না লেসপেন্সাররা, রাস্তায় হাঁটতে ঠাস করে পিছনে দুটো কিল ঘুষি মেরা দিয়ে গেল ধরে, এটা কে খেয়ে নেব, বুঝতে পারছো? এই জন্য হয়তো নিজেরা আর প্রকাশ করে না। তবে ওরা কানাডা থাকার সম্ভাবনাই বেশি, বুঝছো? বা ইউরোপীয় রাষ্ট্রগুলোতে থাকার সম্ভাবনাই বেশি। তবে এতদিনে মারা যাওয়ার কথা, হ্যাঁ, কারণ এখন বাইচে থাকলেও তার 90+ বয়স থাকবে, 90+। হ্যাঁ, 50 বছর তো হয়ে গেছে স্বাধীনতার। শেখ মুজিব মারা গেছে তো এই 25 সাল আসলে 50 বছর হবে না? তো যুদ্ধের সময় তো 75 সময় তো তার বয়স কমপক্ষে 30-35, 40 বছর তো ছিল তার বয়স, 40-50-90 বছর হয়ে যায়, ঠিক আছে? তো এখন জনসম্মুখে আসবে, হয়তো মারাও যেতে পারে, হইতেও পারে। তারপরে এখানে আসো, যে বিষয়টা এখানে আমরা এখন নতুন করে জানবো তা হচ্ছে যে এই যে 75-এর ইতিহাসের পর থেকে আমরা আমাদের ইতিহাসগুলো জানার দরকার আছে। 75-এর পরবর্তীতে কী হয়? 75-এর পরে তোমার খন্দকার মুস্তাক ক্ষমতা আসে। মুস্তাক আইসা কি 4 নেতাকে, জাতীয় যে 4 নেতা তাদেরকে জোর জবরদস্তি করে যে চলো তোমরা আমার যে সংসদীয় সরকার, সেই সরকারের দিনে আপনারা আসেন। তখন তারা অস্বীকার করে, তখন তাদেরকে জেলে হত্যা করা হয়, বুঝতে পারছো? তারপরে হচ্ছে কি, তারপরে কিছুদিন পরে তিনি পদত্যাগ করেন বা পালায় যান, বা সেখানে পাল্টা সামরিক অভ্যুত্থান চলে। খালেদ মোশাররফ সম্ভবত এসে ক্ষমতা নেন। খালেদ মোশাররফকে আবার সরাই আবার ক্ষমতা আছেন জিয়াউর রহমান। মানে এই মাঝখানে যে সময়টা স্থায়ী একটা স্টেবল সময় ছিল না। খন্দকার মুস্তাক ছিলেন 3 মাস, খালেদ মোশাররফ কয়েকদিন ছিলেন, বুঝতে পারছো? তারপরে জিয়াউর রহমান 76 সালে চূড়ান্তভাবে ক্ষমতায় আসেন। এবং জিয়াউর রহমান আসার পথে 76 থেকে 81 সাল পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু মাঝখানে আবার জিয়াউর রহমান কী করছে, ওই যে 77-78 সালে তিনি আশ্বস্ত করেন যে শেখ মুজিব যে কাজটা করছে, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করছে, সেটা আমি করবো না, আমি সকল রাজনৈতিক দলকে কি রাজনীতি করার জন্য প্ল্যাটফর্ম করে দিব, এবং ওই অনুমতি দিয়ে দেন আবার। এবং তার চিন্তাভাবনা এটাই ছিল যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হবে, যার ফলে তিনি শেখ হাসিনাকেও তিনি আমন্ত্রণ করেন যে আপনি দেশে আসেন, আমরা একসাথে রাজনীতি করি গণতান্ত্রিক। এই জন্য শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমানের থেকে এতখানি আশ্বস্ত হয়ে কিন্তু তিনি দেশে আসছেন, নাহলে কিন্তু তিনি দেশে আসতেন না। যদিও শেখ হাসিনা সারাদিন গালাগালি করছে ব্যাটারে, হ্যাঁ, এই ব্যাটারে কুলাঙ্গার পর্যন্ত বলছে, তারা গিয়ে গালাগালি করছে, এক কুলাঙ্গারের সন্তান তারা গিয়ে এরকম পর্যন্ত বলছে, বুঝতে পারছো? এটা উচিত হয় না তার, হ্যাঁ, রাগের বসে অনেক কিছু বলে,
যাই হোক, ফ্যাসিবাদে সে চরম পর্যায়ে পৌঁছেছে দেখে এই ধরনের কথা বলতে পারছে। আচ্ছা, তারপর আসো, তো জিয়াউর রহমান এই গেল 76-77, তো 96 জিয়াউর রহমান কিন্তু 79 সালে নির্বাচন দেন, বুঝতে পারছেন? 79 সালে নির্বাচন দেন এবং 79 সালে তিনি দল গঠন করেন, বা 77 সালে দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানে তার ইচ্ছা ছিল তিনি গণতান্ত্রিকভাবে, মানে গণতান্ত্রিক সিস্টেমে চলে আসবেন, সামরিক সিস্টেমে থাকবেন না, এটাই তিনি করছেন। এবং কিন্তু তিনি এটা বাস্তবায়ন করার আগে 79 সালে মারা যান, 79 সালে মারা যান, বুঝতে পারছো? হত্যা করা হয় 81 সালে, তাকে হত্যা করা হয়, মানে 81 সালে হত্যা করা হয়, বুঝতে পারছো? ওই এখানে একটা তার ব্যাপারে একটা যেটা শুনতে পাইছি আমি, একটা ক্ষোভ ছিল যে 81 সালে যখন সেনাপ্রধান করা হয় মঞ্জু আর এরশাদ, কারা সেনাপ্রধান করবে? উনি তো রাষ্ট্রপতি, সেনাপ্রধান কারে করবে? তো উনি তখন মঞ্জুরও না করে এরশাদরে করছে। তুমি কি মঞ্জুর নাম শুনছিলে আগে? তো মঞ্জু খুব ক্ষোভ এরশাদের উপরে, বুঝতে পারছো? পরে ওই যখন চট্টগ্রামে যায় বিএনপির রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য বা রাজনৈতিক দল গঠন করার জন্য কোনো একটা কারণে যায়, সেখানে তিনি ওই কী হাউস যেন বলে, সেনাবাহিনীদের কী হাউস যেন থাকে, রেস্ট হাউস না কি থাকে না, ওইখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন রাতের বেলা। তো ওইখানে তখন তার বাসায় হামলা চালায় আর কি, ওইখানে তখন তিনি মারা যান। তো 81 সালে তারপর কোনো একজন বিচারপতি ক্ষমতা নেন, বুঝতে পারছো? উনি 5-7 মাস বা 9 মাসের মতো দেশ চালান। ওনার নামটা কি জানি ভুলে গেছি, ওনার নামটা আমার ব্রেনে থাকে না, ওনার নামটা আমি এত ব্রেনে মুখস্থ আনি, তারপর ওনার নামটা আমি রাখতে পারি না, কেন যে পারি না এটা আমি নিজেও বুঝি না। মানে আমি অনেক চেষ্টা করছি ওনার নামটা ব্রেনে রাখার, কিন্তু আমি বারবার ভুলে যাই ওনার নামটা, বারবার ভুলে যাই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে এরশাদ কেন জনপ্রিয় হয়েছে মানুষের মনে? কারণ হচ্ছে ওই যে বললাম যে জিয়াউর রহমানের হত্যার পরে যিনি ক্ষমতা আসেন, আগে বিচারপতি ক্ষমতা আসছিলেন, বিচারপতি আসার পরে দেখা গেছে কি, বিচারপতি ক্ষমতা আসার পর তিনি 9 মাসের মতো ক্ষমতায় ছিলেন। তো তার সরিয়ে তখন এরশাদ ক্ষমতায় আসে। তো এরশাদের পার্থক্য কি? এরশাদ রক্তপাতহীনভাবে ক্ষমতায় আসছে, বুঝতে পারছো? রক্তপাতহীন মানে কি, একজন শাসককে তুমি সরাতে চাইলে কি কত রক্তপাত ঘটাইতে হয়, কয়েকজনের হত্যা করতে হয়, পাল্টা অভ্যুত্থান করতে হয়, কারো গ্রেফতার করতে হয়, কারো আটেক করতে হয়। এটা এরশাদ এটা করে নাই, এটা করতে হয় নাই। দেশের পরিস্থিতি দেখছে ভালো না, ওই বিচারপতি নিজেই কী করছে, তিনি ছাইড়া দিচ্ছে ক্ষমতা। তো এই তো এরশাদ আসলেন, এরশাদ আসার পরে দেশের মানুষ আস্থা থেকে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা করলো। এবার দেখো, এরশাদ আসার কারণে এবার আওয়ামী লীগ বিএনপি জোট একত্র হয়ে গেছে তারা, বুঝতে পারছো? এবং আওয়ামী লীগকে কিন্তু জাতি নষ্ট করো না, আওয়ামী লীগকে কিন্তু জাতীয় বিমান বলা হয়, জানো কি না? জাতীয় বেইমান বলা হয়তো আওয়ামী লীগকে। হ্যাঁ, কেন বলা হয়তো? তো বিএনপি আওয়ামী লীগ একসাথে এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে 81 জন ক্ষমতা তার পরপরই আর কি, যে আমরা গণতান্ত্রিক সরকার চাই। ওয়ালাইকুম আসসালাম। তখন 86 সালে যে নির্বাচন দেবে, আর এরশাদের কথা হচ্ছে আমি 86 সালে নির্বাচন দেবো। এরশাদ জাতীয় পার্টির দল গঠন করছে, নির্বাচন দেবে 86 সালে, নির্বাচন দিছে। এখন বিএনপি আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচনে যাবো না, বুঝতে পারছো? কিছুদিন পরে আওয়ামী লীগ নির্বাচনে গেছে, 86 সালে নির্বাচনে চলে গেছে, মানে এরশাদের সাথে নির্বাচনে চলে গেছে, যেটা এখন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে যায়। নির্বাচনে গিয়ে দেখে এই তো সেই নির্বাচন, যে নির্বাচনের সিস্টেম ব্যবস্থাকে আওয়ামী লীগ প্রবর্তন করছে, সেই নির্বাচনে এরশাদ চালায় গেছে। ফলে আওয়ামী লীগ কয়েকদিন পরে আবার এই নির্বাচন প্রত্যাহার করে আবার বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, এবং এই আন্দোলনের পরবর্তী 90 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ। এই যে 86 সালে যে নির্বাচন, যে আওয়ামী লীগ যে অংশগ্রহণ করছে, এই জন্য শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বলতে জাতীয় বেইমান, বিএনপিরা এরা জাতীয় বিমান বলে ডাকতো। তো যাই হোক, 90 সালে তিনি পদত্যাগ করেন এবং 3 মাসের জন্য অস্থায়ী সরকার দিয়ে যান। ওই অস্থায়ী সরকারটা নির্বাচন দেন, এটাকে বলা হয় বাংলাদেশের প্রথম ফেয়ার একটা ইলেকশন হয়েছে 90 সালে, বুঝতে পারছো? এবং এই সরকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যে বলছে না 15 বছর পরে 75 থেকে 90, এই মানে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা ধাপে আসে। এখানে কিন্তু একটা সমস্যা ছিল, এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দেখো না, এরকম অন্তর্বর্তীকালীন সরকার তখন আসছিল, এরশাদকে সরাই দিয়েছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিয়ে যান 3 মাসের মাথায়, তখন 91 সাল শেখ খালেদা জিয়া মানে বিএনপি ক্ষমতায় আসে। দেখো এখানে বাস্তবতা কি, তোমার বাংলাদেশ ইতিহাসে সংবিধানের 2টা সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমার চতুর্থদশ, একটা দ্বাদশ। কেন চতুর্থ সংশোধনী ছিল তোমার হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার সংশোধনী, বুঝতে পারছি? এটা কে করছিল? শেখ মুজিব। আর 91 সালে আইসা যে দ্বাদশ সংশোধনী হয়, এটা কিছু সংশোধনী, এটা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সংশোধনী, মানে চূড়ান্তভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনছে। মানে ওই যে চতুর্থ সংসদে রাষ্ট্রপতি শাসিত সরকার করছে, বুঝতে পারছো? আর এখানে এসে রাষ্ট্রপতি শাসিত সরকার বাদ দিয়ে প্রধানমন্ত্রী শাসিত সরকার করা হয় 91 সালে, বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু একটা মাইল ফলক বাংলাদেশের ইতিহাসে, এবং এই জন্য অবশ্যই হচ্ছে তোমার এই বিএনপি জামাত বিশেষ করে ধন্যবাদ পাবে এই জন্য, যে তারা একটা মাইল ফলক করছে।
কিন্তু এটা আবার বাংলাদেশের মুসলিম শাসক যারা মুসলিম আছে তাদের জন্য একটা ব্যর্থতা, যে নাকি প্রথম নারী শাসক ক্ষমতা এসে পড়ছে, মানে নারী যারা ইসলাম সমর্থন করে না, এদেশে এতগুলো নারী ইসলামিক দেশ থাকা সত্ত্বেও কি নারীরা ক্ষমতা এসে পড়ছে। এটা কিন্তু একটা চরমভাবে একটা মুসলিম উম্মার জন্য একটা অপমান। এটা স্বীকার করুক আর না করুক, বুঝতে পারছো? 96 সালে এসে কী হয়েছে? 96 সালে এসে ওই যে দেখো সমস্যাটা কোথায়, যেহেতু 91 এই সংবিধান কত সালের এটা, সেই 75 সংবিধান, 75 আগের সংবিধান এবার চলে আসতেছে। ওই সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা নাই, যে 96-এর পরে মানে এই সরকারের 5 বছর মেয়াদ শেষ হলে নির্বাচনটা কীভাবে হবে এটা কিন্তু বলা নাই, বুঝতে পারছো? আর আওয়ামী লীগ দেখছে যে 86 সালে যে এরশাদ ক্ষমতা থেকে যে নির্বাচন দিছে এটা কি ফেয়ার হয় না, ক্ষমতা থাকা নিজের মতো করে নির্বাচন করছে। ফলে আওয়ামী লীগ বুঝতে পারছে বিএনপি যদি নিজের মতো করে ক্ষমতা থাকা নির্বাচন দেয় তাহলে তো সমস্যা, তাতে সে আগের মতোই হবে, বিএনপি ক্ষমতা থাকবে। কিন্তু সংবিধানে বলাও নাই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম, মানে এই ধরনের কোনো ধারণাই ছিল না তত্ত্বাবধায়ক সরকারের, মানে এটা মানুষের ব্রেনই ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার নামের সিস্টেম আছে। তখন বিএনপিটা প্রথম বিএনপি এই সিস্টেমটা চায় যে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার কি, সরকার পদত্যাগ করবে 3 মাসের জন্য, একটা অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবে, সেই সরকার 3 মাস পর্যন্ত নির্বাচন দিবে, মানে 90 দিনের মধ্যে নির্বাচন দিবে, তারা নতুন সরকার দিয়ে দেবে। তো এটা যখন বিএনপি বলছে এটা আমরা কেমনে করবো, এখন ওরা একটু ক্ষমতা থাকার জন্য এই কাহিনিগুলো করছে, মানে আওয়ামী লীগ যেটা করছে, এখন আওয়ামী লীগ রাজনীতি শিখেছেই ওরা, বুঝতে পারছো? তো ওরা তখন বললো যে এটা কেমনে সম্ভব, নির্বাচন হয়ে যাক। তারা ক্ষমতা থেকে একটা নির্বাচন দিছে বিএনপি, এরকম যে নির্বাচন এরকম চলছে, নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় আসছে, আইসা তারা 42 দিনের মাথায় তারা আবার সংবিধান, তাদের যেই মানে সংবিধান সংশোধন করছে, সংশোধন করে ওই 3 মাসের আইন নিয়ে আসছে, বুঝতে পারছি বিষয়টা? মানে ওই নিয়ম নিয়ে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে 3 মাসের জন্য, এটা তারা সংশোধনে বাস্তবায়ন করে তখন তারা সব সংসদ সদস্যরা পদত্যাগ করছে, সংসদ সদস্য সব পদত্যাগ করছে মতো তখন আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে। তাও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায় নাই, 140টার মতো আসন তারা পাইছে। পরে এই জাতীয় পার্টি এর সাথে আরেক বেইমান, আধুনিক যুগের বেইমান আর কি, বুঝতে পারছো? এই যুগের বেইমান এর সাথে তোমার চুক্তিভুক্তি করা জোটভাবে ক্ষমতায় আসে 96 সালে। তো 96 থেকে 1 সাল পর্যন্ত আবার মানুষ, সেই বাংলাদেশের মানুষের স্বভাব তো জানো, এই সরকার কয়দিন, ওই সরকার কয়দিন, এই সরকার কয়দিন, ওই সরকার কয়দিন। তবে ইয়ার আমলে আর কি, শেখ হাসিনার আমলে ওই যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, এরা ওই সময় তীব্র আকার ধারণ করছে, বুঝতে পারছো? পুরো দেশ পুরো অস্থিতিশীল হয়ে গেছিলো পার্বত্য 3 এলাকা, ফলে তার ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়, ফলে মানুষ আবার জনগণ কয় আগের সরকারতে ভালো, বুঝতে পারছো? কিন্তু এটা তো শেখ হাসিনার একটা ভালো কাজ ছিল যে একটা শান্তি চুক্তি করছে কাদের সাথে, যদিও শান্তি চুক্তিটার অনেক শর্ত বাংলাদেশ সংবিধানের বিরোধী, বুঝতে পারছো? সংবিধানের বিরোধী মানে ওইখানে গেলে তুমি জায়গা জমি কিনতে পারবে না বাঙালি হিসাবে, অথচ ওইখানে কি সবাই যে কোনো জায়গা জমি কিনতে পারার কথা। এগুলো অনেক আইন আছে যে সংবিধান বিরোধী। এই গেল 1 সাল পর্যন্ত। তো 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আইসা কী বলছে জানো? তত্ত্বাবধায়ক সরকারকে আমার আন্দোলনের ফসল, এটা তাদের আন্দোলনের ফসল, বুঝতে পারছো? 1 সালে চাইছে তো নিজেরা যদি তত্ত্বাবধায়ক সরকার আনছে, নিজেরা তার বাদ দিতে পারবে না। 1 সালে আইসা আবার ক্ষমতা হস্তান্তর করছে, এবং ওই বছর তোমার বিএনপি আবার ক্ষমতা এসে পড়ছে। তারা 240টা আসন পেয়েছিল, বুঝো? 300টার মধ্যে 240টা আসন পেয়ে গেছে বিএনপি এই বছর। চাইলে ওই বছর তারা আবার সংবিধান পরিবর্তন করতে পারতো, তারা করে নাই। বিএনপি কিন্তু এখানে 2006 সালে পরে তারা দেখছে যে টান পরপর নির্বাচনে কোনো সরকারি একটা নাকি 2 বছর থাকতে পারতেছে না, তার মানে এবার বিএনপি থাকতে পারবে না। 6 সালে তারা বুঝতে পারছে, তাহলে বিএনপি কিন্তু কৌশল অবলম্বন করার তারা চেষ্টা করলো। তারা চেষ্টা করছে কি, তত্ত্বাবধায়ক সরকারে যিনি প্রধান হবেন তিনি হবেন হচ্ছে কি সাবেক বিচারপতি, মানে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রধান হয় কারা, যারা সদ্য বিচারপতি তিনি হবেন, বুঝতে পারছি বিষয়টা? তো এরকম বিচারপতি ছিলেন, কিন্তু বিএনপি চেষ্টা করছে কি 2-3 জনের টপকায়া, মানে আরও মানে 2-3 জনের টপকায়া বিচারপতি আসে না যে এখন উনি পদত্যাগ মানে অবসরে গেছেন, তার আগে উনি অবসর গেছেন, তার আগে ছিলেন এরকম ছিলেন 4 নম্বরে যিনি অবসরে গেছেন, এরকম ব্যক্তি ছিলেন KM হাসান। ওনারা চাইছিল তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে। ওনারা কেন তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে চাইছিলেন? ওনারা চাইছিলেন কি, যে ওনারা যদি তত্ত্বাবধায়ক সরকার প্রদান করি একটা সুবিধা হবে, তাদের একটা বেনিফিট তারা পাবে। আর আওয়ামী লীগ তখন দাবি করতেছিল এই লোকরা আমরা মানবো না তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে, যদিও এটা সাংবিধানিকভাবে ঠিক আছে, কিন্তু কেন মানবে না? বলছে এই KM হাসান একসময় বিএনপির হয়ে রাজনীতি করছে, বিএনপির হয়ে মনোনয়ন নিতে চাইছে, সুতরাং এই KM হাসান আমরা মানি না। এটা বিএনপির লোক, এরা যদি তুমি ক্ষমতায় না দাও তাতে সমস্যা, এরা মানবে না। এই লোককে কী করছে, পোল্টি মারা হয়েছে। যখন আওয়ামী লীগ জাতীয় পার্টি তীব্র আন্দোলন করতেছে, এই ঠাস করে এরা বলে ফেলছে এই লোক পদত্যাগ করে, মানে বলছে না আমি রাজি না তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য। এই বিএনপির জন্য একটা বিপদ না এটা একটা?
এই লোকের যারা চেষ্টা করে আসতেছে এরা বসানোর জন্য, আর এই ঠাস করে বলে বললো কি আমি বসবো না। তারপরে কী হলো, যার ফলে কিছু করার নাই। এইখানে দেখো অবৈধভাবে তারা কাজ করছে। রাষ্ট্রপতি, ওই সময় রাষ্ট্রপতি ইয়াসউদ্দিন জোর কইরা নিজেরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিছে। বোঝো না এখনো? এটা একটা গাউরামি না, সংবিধান বহির্ভূত কাজ এটা। নিজের তত্ত্বাবধায়ক সরকার মানে ইয়াসউদ্দিন তো বিএনপির রাষ্ট্রপতি, তাই না? তাদের চিন্তাভাবনা যেভাবে বিএনপির পরবর্তী নির্বাচনের ক্ষমতা আনতে হবে, এই চিন্তাভাবনা তারা আগাইতেছিল। ফলে ওরা আবার কী করলো, ইয়াসউদ্দিন নিজেই কি রাষ্ট্রপতি মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে দিছে। বুঝছো? ফলে এই নিয়ে আবার বিতর্ক, আবার আওয়ামী লীগের থেকে আবার তীব্র আন্দোলন। এবং ওই যে লগি বৈঠার যে আন্দোলন বলা হয় না, লগি বৈঠার যে আন্দোলন, এইগুলাই কিন্তু এই কারণেই হয়েছিল। ওই দিন আওয়ামী লীগ 11 জনকে পিটাই মেরে ফেলছে 27 অক্টোবর সম্ভবত 2006 সালের ঘটনা। তো এই কারণেই হইতে পারে সম্ভবত। তখন ইয়াসউদ্দিন সরকার দেখলো খুবই নড়বড়ে অবস্থা, সেনাবাহিনী সরকার তখন তাদেরকে সমর্থন দেয় নাই। সেনাবাহিনী যদি কোনো সরকারকে সমর্থন না দেয় সে কিন্তু ক্ষমতা থাকতে পারে না, কার জন্য অনেক কষ্ট হয়ে যায়। যেমন আওয়ামী লীগ 15 বছর যাই করছে, আকাম কুকাম যাই করছে, সব কিন্তু সেনাবাহিনী মদত ছিল, সেনাবাহিনী মানে সাপোর্ট দিছে। মেজররা দেখো নাই আয়নাঘর টায়নাঘর সব কিছু করছে, কেন? এগুলো সেনাবাহিনীর মদত দিচ্ছে। তখন দেখছে যে দেশের অবস্থা খুব খারাপ, তখন সেনা সরকার এবং ভারতীয় কিছু গোয়েন্দা, এই ভারতীয় গোয়েন্দারা কিছুটা ষড়যন্ত্র করছে এখানে, বুঝতে পারছো? এরা একপুষ্টভাবে বলছে যে তাহলে এক কাজ করি, ইয়াসউদ্দিন সরকারকে আমরাও মানি না, সেনারাও মাইনে নেয়, মানে সেনাবাহিনীরা তখন মাইনে নেয়। ফলে ইয়াসউদ্দিন সরকারকে কী করতেছে, ওই ইয়াসউদ্দিন যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে নিজের উপদেষ্টা বানায় ওই সরকার পদত্যাগ করছে, বাধ্য হয়েছে তারা পদত্যাগ করতে, কারণ এখন সেনাবাহিনী হস্তক্ষেপ এসে পড়ছে। এতদিন সেনাবাহিনী নাক গলায়নি, এখন সেনাবাহিনীকে সরাসরি নাক গলানো শুরু করছে। তখন সেনাবাহিনী নাক গলায় এই সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো কাকে? ইয়ে ফখরুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করলো। এখন যেরকম উপদেষ্টা হচ্ছে কি আমাদের ইউনূস, তখন ফখরুদ্দিনকে উপদেষ্টা করলো। ফখরুদ্দিনের নেতৃত্বে তিনি আসলেন, ভাবছে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিবা। ফখরুদ্দিন এসে তো আরেক খেলা দেখা দিছে, বুঝতে পারছো? বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, সবগুলার জেলে বন্দি। হ্যাঁ, ওরা চাইছিল -2 একটা রাজনীতি চালু করতে, কিন্তু ভারত চাচ্ছিল কি -1, বুঝতে পারছো? পরে ভারতের দ্বারা বাস্তবায়ন করে। ভারত হচ্ছে -1 বলতে হচ্ছে তোমার বিএনপিকে সরাসরি আওয়ামী লীগকে রাখতে, কারণ বিএনপি আগের থেকেই ভারত বিরোধী। তোমরা দেখো না যে 7 সিস্টার্সের স্বাধীনতা আন্দোলনে 10 টাকা অস্ত্র আন্দোলনে যে বাবর নিয়ে কিছু ভাইরাল করলো, এই জন্য, বুঝতে পারছো বিষয়টা? তো এখন মূল ঘটনা কি, -1 সেনাবাহিনীর যে -2 করতে, যে 2 নেত্রী সরে আমরা নতুন একটা রাজনীতিক স্থাপন করি, কিন্তু এরা ভারতের চাপে প্লাস হচ্ছে 2 দলের একটা প্রেশার আছে, কেউই সরাতে পারে নাই। এদেরকে জেল থেকে আবার মুক্তি দিল। 9 সালে আমরা নির্বাচন হইলো। এই 9 সালে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার তখনও ছিল কিন্তু সিস্টেম, তত্ত্বাবধায়ক সরকারে জানি এরা 2 বছর ছিল, নির্বাচন দিয়ে গেল। 9 সালে 10 সালে 11 সালে এসে আওয়ামী লীগ কী করলো, পোল্টি মারলো পুরো আওয়ামী লীগ, বুঝতে পারছো? শেষ করে দিই, দেখো আওয়ামী লীগ কী পোল্টি মারলো। আওয়ামী লীগ এসে বললো এই যে তত্ত্বাবধায়ক সরকার এতদিন ছিল, যেটা আমাদের মানে আন্দোলনের সফল, মানে যেটা কী জানো আমাদের আন্দোলনের কী জানো বলে ফসল, 11 সালে এসে তারা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাদ করে দিচ্ছে। 11 সালে এসে, কারণ বাংলাদেশে সর্বোচ্চ ভোট মানে আসন পাইছিল 2009 সালে এসে আওয়ামী লীগ 270 আসন পাইছে, বুঝতে পারো? 300টার মধ্যে, মানে বিএনপি গণাই নাই, বিএনপি নাই, 70টা আসন পাইছে। ফলে তারা কি মানে সংখ্যাগরিষ্ঠতা যে দিক থেকে হোক নিজেরা একা আইন তৈরি করছে কি, যে সব সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, নিজেরা নির্বাচন দিব, নিজেরা ক্ষমতা থাকা। আর এই সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী হয়, এটা সত্য কথা, যে নিজেরা ক্ষমতা থাকা নির্বাচন হয়। এটা কি সব দেশে, আমেরিকা, অন্যান্য দেশ, সব দেশে, ইন্ডিয়া পর্যন্ত সব দেশে, শুধু পাকিস্তান বাদে। এখন মূল বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে তোমার হয় অন্যান্য দেশে নির্বাচন সরকার ক্ষমতা থাকে, কিন্তু ওই সমস্ত দেশের সরকারি যে কাঠামোগুলো, যে প্রতিষ্ঠানগুলো আলাদা, যে সরকারি প্রতিষ্ঠান, ওরা কিন্তু সাহিত্য তোমার খুব ক্ষমতাশালী। যেমন আমেরিকার নির্বাচন ব্যবস্থা, আমেরিকার যে নির্বাচন কমিশন, ওরা অনেক শক্তিশালী, আমেরিকার নির্বাচন ব্যবস্থা মানে নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী, আমেরিকার পুলিশ অনেক শক্তিশালী, ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত গ্রেফতার করতে পারে। আমাদের দেশে পারে না, একটা মামলাই করতে পারে না, গ্রেফতার তো অনেক পরে। আমাদের দেশে যেই সরকার ক্ষমতা আছে তার অধীনে কাজ করে এরা, মানে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো এরা শক্তিশালী নয়। এই জন্য আমাদের কি তত্ত্বাবধায়ক সরকার লাগে প্রতি বছর, তত্ত্বাবধায়ক সরকার আছে, ফেয়ার ইলেকশন দেয়, বুঝতে পারছেন মূল বিষয়টা? এই 11 সাল থেকে আজ পর্যন্ত সেই অবস্থা। এখন আমরা কেন বলতেছি যে এই যে বিএনপি জামাত এখন একটা নির্বাচন চাচ্ছে, খুব দ্রুত তারা চাচ্ছে, কিন্তু আমরা ছাত্র জনতা কেন বলতেছি যে না, সময় দিতে হবে সরকারকে, সংবিধান কেন সংশোধন করতে হবে? কারণ কি জানো, ওই যে 2011 সালে যে সংবিধান সংশোধন করছে, যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত, দলীয় সরকার নির্বাচন দিবে, এখন সংবিধান এইটাই আছে। হাসিনা তো পদত্যাগ করছে, সে বাধ্য হয়ে, কিন্তু আইন তো আর পাল্টায় যায় নাই।
এখন যদি আমরা নির্বাচন দিয়ে দিই, অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই অবস্থায় থাকবে, ওই আইনই থাকবে। মানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই, তারা নিজেদের থেকে নির্বাচন দিবে। ফলে পরবর্তী সরকার কিন্তু তারা তাদের মতো করে দেশ চালাবে, ওই আবার ওদের মতো করে নির্বাচন দিবে। ফলে আমরা চাচ্ছি কি, আইন সংশোধন করতে হবে, যেভাবে করলে ভালো হয়। এবং এই যেই প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো শক্তিশালী করতে হবে। পুলিশে শক্তিশালী করতে হবে, তোমার এগুলো সব শক্তিশালী করতে, যেন তারা যেন যে সরকারি ক্ষমতায় আসুক, নিজেদের মতো করে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে মূল বিষয় এখন। এই জন্য এখন তোমার সংবিধান সংশোধন করতে হবে অ্যাট এনি হাউ। কিন্তু এইটা সত্য যে আমাদের যে কোনো একটা রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে, কারণ এই সংবিধান সংশোধন কারা করবে? সর্বোচ্চ ভোট যারা পাবে তারা। এটা কারা? এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। এটা হচ্ছে আবার নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে তারা করতে পারবে। তোমাকে তাহলে বিশ্বাস করতে হবে না একটা দলের উপরে, করতে হবে কি হবে না? এখন এটা তুমি বিএনপি থেকে রাজি করাও যে তারা ক্ষমতায় আসলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম দিবে। তারা এখনই যে আমরা তাহলে তোর অন্তর্বর্তীকালীন সরকার এখনই ক্ষমতা ছেড়ে দেবে, এখনই ছেড়ে দেবে। শুধু বিএনপি বলুক যে আমরা 5 বছর পরে আবার অন্তর্বর্তীকালীন মানে ক্ষমতায় গিয়ে সংবিধান সিস্টেম নিয়ে আসবো, মানে তত্ত্বাবধায়ক সরকার বা লেভেল প্লেইং ফিল্ড আমরা নিয়ে আসবো, এবং আমাদের 5 বছর মেয়াদ শেষ হয়ে গেলে আমরা আবার ক্ষমতা দিয়ে নির্বাচনে নামবো। রাজি হবে না তারা। এই জন্য আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কি বলতেছে, তারা এখানে ব্রেন খেলতেছে যে কীভাবে এটা সিস্টেমটা করা যায়। এই জন্য তোমার কি নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী করতে হবে, কীভাবে করা যায় সেটা, সেই সমস্ত চিন্তা ভাবনা। এই জন্য তোমার বলতেছে যে 2 আড়াই বা 3 বছর লাগবে। বুঝতে পারছো? ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্ত তাহলে তোমাকে ক্লাসটা